সুপ্রিয় দর্শক, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আজকের কন্টেন্টের বিষয় জলবায়ু ধারণা এবং জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব। একটি অনেক বেশি আলোচ্য বিষয়, বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই। এটা আমাদের সকলের জানা দরকার যে জলবায়ু কী, জলবায়ু কেন সমস্যা হচ্ছে, পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাবটা কী। তো সেই বিষয়ে আলোচনা করব। এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষার্থী তারা সকলে উপকৃত হবে এবং সাধারণ জনগণ সকলেরই এই বিষয়ে জানা উচিত। তাহলে চলুন আমরা মূল কন্টেন্টে চলে যাই। আজকে যথারীতি আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ। আজকে যে বিষয়ে আলোচনা করব সমাজকর্ম দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম অনুশীলন। এই অধ্যায় থেকে যে বিষয়ে আলোচনা করব আর যে পাঠ শিরোনাম হবে তা আমরা ছবি দেখে বুঝতে চেষ্টা করি। ছবিগুলো আমরা দেখে পর্যবেক্ষণ করি। এখানে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবো আজকে ক্লাসটা কি হতে পারে। একটি চিত্র দেখছি, এখানে পৃথিবীর অর্ধেক শুকিয়ে গেছে খটখটে, আর অর্ধেক সবুজ আছে। অর্থাৎ আমরা আরেকটি উপরের অংশ দেখলে দেখি যে সেখানে গাছের অর্ধেক সবুজ আছে, অর্ধেক শুকিয়ে গেছে। অর্থাৎ কোনো একটা পরিবর্তন এখানে হয়েছে বোঝা যায়, যার কারণে এই প্রভাবটা এই পরিবেশের উপর পড়েছে। আমরা আরও চিত্র দেখব, দেখে আজকের যে পাঠটা কি হতে পারে সেটা বুঝবো। আরেকটি দৃশ্য দেখছি, এখানে একটা ঘূর্ণিঝড়ের চিত্র। আপনারা সকলে বুঝতে পারছেন, প্রিয় শিক্ষার্থীরা তোমরাও বুঝতে পারছো যে কি হতে পারে। ঘূর্ণিঝড়ে আমরা জানি লবণাক্ত পরিবেশ, লবণাক্ত পানি সেই পরিবেশে ভিতরে প্রবেশ করে, মানুষের যে পরিবেশ যেখানে বাস করে সেখানে প্রবেশ করে এবং বনাঞ্চল লবণাক্ত কারণে ধ্বংস হয়, এরকম একটি বিষয়। আরেকটি দেখি যে অনাবৃষ্টি বা তাপমাত্রা বৃদ্ধির কারণে এখানে যে পরিবেশের একটা প্রভাব পড়েছে, পরিবর্তন হয়ে গেছে, কোনো একটি অদৃশ্য পরিবর্তন ঘটেছে, যে কারণে আমরা এই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এমন একটা বিষয় রয়েছে যার প্রভাবেই মূলত এই জিনিসটা হয়েছে। আরেকটি চিত্র দেখি, বনাঞ্চল একেবারে খটখটে শুকিয়ে গেছে, পরিবেশের একটি বিপর্যয় এখানে লক্ষ্য করছি আমরা। যে টোটাল বিষয়গুলো সবকটি চিত্র দেখে আমরা কি বুঝতে পারলাম, আজকে কি পাঠ হতে পারে, আজকে পাঠ শিরোনাম কি হতে পারে, আপনারা সকলেই বুঝতে পারছেন। শিক্ষার্থীরা তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যেই ধারণাটা করছো মূলত সে বিষয়েই আজকে আলোচনা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, জলবায়ু পরিবর্তনের ধারণা, কারণ ও প্রভাব। এই আলোচনার শেষে তোমরা আজকে যে বিষয় পাঠ শেষে তোমরা ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ ব্যাখ্যা করতে পারবে। এর আগে আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাব দুটোই তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখানে কারণটা উল্লেখ না থাকলেও পাঠ শিরোনাম আমরা স্পষ্ট করে দিয়েছি। আসলে পাঠ এই যে পরিবর্তনের কারণটাও আমরা জানতে পারবো আজকে। জলবায়ু পরিবর্তনের ধারণা জানা দরকার। প্রথমে সাধারণভাবে জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর আবহাওয়ার স্তরগত পরিবর্তন বোঝায়। মূলত জলবায়ু হলো কোনো এলাকার কমপক্ষে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া। আর জলবায়ু পরিবর্তন বলতে ওই সময় আবহাওয়ার বারবার পরিবর্তন হওয়াকে বোঝায়। মানে প্রতিদিনকার যে পরিবেশটা সেটা হচ্ছে আবহাওয়া, আর 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া সেটাই হচ্ছে জলবায়ু। জলবায়ুর পরিবর্তনের কারণটা কি আমরা বুঝতে চেষ্টা করি। আমরা কিছু চিত্র দেখব, তারপর বুঝবো এবং আমরা তালিকাভুক্ত করব কারণগুলো। এখানে একটি আমরা চিত্র দেখছি, এখানে একটি আগ্নেয়গিরির চিত্র আমরা দেখছি, যেটা আসলে অগ্নি উদ্গীরণ করছে, লাভা উদ্গীরণ করছে। তো একটু পরিবেশের উপর কিন্তু বিপর্যয়, ওই আগ্নেয়গিরির কাছাকাছি যত পরিবেশ থাকে তো বিপর্যয় পড়ে, সেখানে তাপমাত্রা বেড়ে যায়, সেখানে পরিবেশ ছড়িয়ে পড়ে লাভা, নানা সমস্যা দেখা দেয়। এই কারণে জলবায়ু পরিবর্তন হতে পারে। আরেকটি চিত্র আমরা দেখছি, সেখানে হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে যে জলোচ্ছ্বাস ভিতরে প্রবেশ করে, লবণাক্ত পানি বনের ভিতরে প্রবেশ করে, মানুষের ক্ষেতে প্রবেশ করে, লোকালয়ে চলে আসে, ফলে যে জমিগুলো সেগুলো অনুর্বর হয়ে যায় এবং সেখানেও কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এবং আমরা আরেকটা দেখছি, আগের যে দুটো জিনিস জলবায়ুর পরিবর্তনে যে দেখছি একরকম, যে ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি আমাদের হাতে নেই। এই যে বৃক্ষ
নিধন সেটা কিন্তু আমরা মানুষরাই করে থাকি। আমরা কেটে যথেচ্ছা নিয়মতান্ত্রিকভাবে না, একেবারে যার ইচ্ছা যত কেটে ফেলি, ভারসাম্যের দিকে লক্ষ্য করি না। এই যে বৃক্ষ নিধন বা বৃক্ষ কর্তন, সে কারণে সমস্যার সৃষ্টি, এটা মানুষ করে থাকে। আরেকটা চিত্র দেখি, এখানে পরমাণু গবেষণা, এখানে পরিবেশের কিন্তু ব্যাপক সমস্যা হয়। তেজস্ক্রিয় পরমাণু এখানে ব্যবহার করা হয়, যে কারণে পরিবেশের উপর ভারসাম্য হয়। বিদ্যুৎ উৎপাদন করতে এগুলো লাগে ঠিকই, কিন্তু এর উপর পরিবেশের কিন্তু কুপ্রভাব রয়েছে, এবং পরিবেশের যে পরিবর্তন সেটা জলবায়ুর পরিবর্তনটা হয়ে থাকে। তা আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তন দুইভাবে হয়। আগের যে দুটো আমরা দেখলাম, যে প্রথমে দেখলাম আগ্নেয়গিরি, পরবর্তীতে ঘূর্ণিঝড়, যেটা প্রাকৃতিক কারণ আমরা বলতে পারি। পরবর্তীতে আমরা দেখলাম যে যে তেজস্ক্রিয় গবেষণা, অর্থাৎ যে পরমাণু চুল্লি, সেখানে চিত্র দেখলাম, এবং বৃক্ষ নিধন দেখলাম। এটা মানব সৃষ্ট কারণ, যার কারণে পরিবেশ জলবায়ু পরিবর্তন হয়। আরও কিছু ছবি দেখে জলবায়ু পরিবর্তন কারণগুলো আমরা তালিকাভুক্ত করব। আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে কি কি কারণে এই আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, যা আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে থাকি, কিন্তু আমরা অনেকে সচেতন হতে পারি না, বিধায় এই সমস্যাগুলো আমরা ফেস করি। এখানে একটি চিত্র দেখি, এখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে কীটনাশক দূর করার জৈব পদ্ধতি অনেক আছে, সেগুলো আমরা না ব্যবহার করে সহজে রাসায়নিক কীটনাশক এই যে ব্যবহার করি, ফলে কি সেই কীটনাশক আমাদের সবজির ভিতরে যায়, সেগুলো আমরা খাই। আবার সেই কীটনাশক যে পানির সাথে মিশে গিয়ে খালে বিলে যায়, খালে বিলের পানিরও নষ্ট হয়ে যায়। আমরা ব্যবহার করি সিএফসি গ্যাস, যেখানে ফ্রিজ এবং এয়ার কন্ডিশনের ভিতরে ক্লোরোফ্লোরোকার্বন এবং যে ঔষধ এইগুলো আছে, রাসায়নিক গ্যাস সেগুলো আছে, যেগুলো কিন্তু আমাদের পরিবেশ ভারসাম্য নষ্ট করে এবং তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। আর তাপমাত্রা বৃদ্ধি হলে বা কমে গেলে দুটো আসলে সমস্যা দেখা দেয়, পরিবেশের উপর কুপ্রভাব প্রভাব পড়ে। আরেকটা চিত্র দেখি, গ্যাস ব্যবহার করছি আমরা সকলেই, জ্বালানি গ্যাস। সেই জ্বালানি গ্যাসের সিলিন্ডার দেখছি এখানে, আমরা এত পরিমাণ জ্বালানি গ্যাস ব্যবহার করছি, তার প্রভাবেও কিন্তু আমাদের পরিবেশে এই যে মিথেন গ্যাস সহ অন্যান্য গ্যাস ব্যবহার করছি, তারপর পোড়ালে যে একটা উপজাত হিসেবে গ্যাস বের হয় সব পরিবেশে, সেটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। আরেকটি চিত্র দেখি, এখানে নগর জীবন দেখি, যেখানে গাছপালা কাটা হয়েছে, বাড়িঘর করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে। আর বিল্ডিং করতে গিয়ে সেখানে ইট লাগানো হয়েছে, সেখানে ইট করতে গিয়ে আমরা ইটের বাটা প্রয়োজন। আবার ওখানে গাড়ি দেখছি, গাড়িতে কিন্তু অনেক কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এবং সেখানে যে শব্দ দূষণ হচ্ছে, নানা পরিবেশের জলবায়ু পরিবর্তনও হচ্ছে এখানে আমরা আরেকটি কলকারখানা, এই কারখানা থেকে যে বর্জ্য পদার্থ পানিতে চলে যাচ্ছে, আবার সেই কালো ধোঁয়া আবার বায়ুমণ্ডলে আসছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলো নিঃসরণ হচ্ছে। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে, অনেকটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতে সাহায্য করে। এগুলো আমরা দেখি, এই যে পুরো বিষয়গুলো, যে চিত্রগুলো দেখে আমরা বুঝলাম যে কারণগুলো হতে পারে প্রাকৃতিক কারণ, আগ্নেয়গিরির লাভা স্রোত, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়, সমুদ্রের পরিবর্তনশীলতা, পৃথিবীর উপাদানের পরিবর্তন, কক্ষপথের পরিবর্তনশীলতা, তাপমাত্রার পরিবর্তন, প্লেট টেকটনিক এবং বরফ গলন। এখানে অনেকগুলো আমরা দেখছি, আলোচনা করেছি আগ্নেয়গিরি নিয়ে, জলোচ্ছ্বাস নিয়ে। সমুদ্রের পরিবর্তনশীলতা, আসলে সমুদ্রের লেভেলগুলা বেড়ে যাচ্ছে, পানির উচ্চতা, সেটাও আমাদের জন্য কিন্তু অনেক সময় আছে যে ভৌগোলিক কিছু সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের কারণেও, প্রকৃতিগত কারণেও কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি, যেগুলো আমাদের হাতে নেই। কিছু জিনিস আমরা করে থাকি, কিন্তু কিছু জিনিস আছে প্রাকৃতিকভাবে হয়। পৃথিবীর উপাদানগত কিছু পরিবর্তন হয় ধীরে ধীরে, যার কারণে পরিবেশের উপর প্রভাব পড়ে, জলবায়ু পরিবর্তন হয়। কক্ষপথের পরিবর্তনশীলতা হয়, যে পৃথিবীর যে কক্ষপথে ঘোরে সেই পথে, এবং সৌরজগতের গ্রহগুলোর যে পথে ঘোরে সেগুলোর কিছু পরিবর্তন হয়। তাপমাত্রার পরিবর্তন ঘটে, ফলে জলবায়ুর তো পরিবর্তন ঘটবে। প্লেট টেকটনিক
মানে আমাদের পৃথিবীটা কতগুলো প্লেটের উপর অবস্থিত যা সাজানো আছে, সেইগুলোর কারণে হয়, এবং বরফ গলে যায় অনেক তাপমাত্রার কারণে, সেগুলোর কারণে জলবায়ু পরিবর্তন হয়। এগুলো প্রাকৃতিক কারণ। আর মানব সৃষ্ট যে কারণগুলো আমরা দেখেছি প্রথমে কলকারখানা, কালো ধোঁয়া, পারমাণবিক তেজস্ক্রিয়তার বিষয়ে, যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেখানে পারমাণবিক তেজস্ক্রিয়তার সৃষ্টি হয়, এই কারণে জলবায়ু পরিবর্তন হয়। অতিরিক্ত গাছ কর্তন দেখছি, বৃক্ষ নিধন, যেগুলো কৃষিতে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার, মিথেন গ্যাস বা জ্বালানি গ্যাস ব্যবহার যে আমরা করি, গাছ কেটে রান্না করে বায়ু দূষণ করি, আবার সিএফসি গ্যাস ব্যবহার করে যে আমরা যে এয়ার কন্ডিশন অথবা ফ্রিজে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমাদের আমরা ডিজেল হোক, কয়লা হোক, যাই হোক, উৎপাদন করতে গেলে জলবায়ু কিছু পরিবর্তন হতে পারে। ইটের ভাটার কালো ধোঁয়া, সেটাও আমাদের আবহাওয়া পরিবর্তন, যা বেশি ব্যবহার করলে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, অপরিকল্পিত ব্যবহার করলে। এবং শিল্পায়ন ও নগরায়ন, অর্থাৎ আমরা ব্যাপকভাবে শিল্প কারখানা গড়ে তুলছি এবং নগরায়ন সৃষ্টি করছি। নগরায়ন মানে নগর গড়ে ওঠার প্রক্রিয়া, বেশি অফিস আদালত, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, গাড়ি বেশি এবং যন্ত্রপাতির বেশি ব্যবহার, কলকারখানা, এইগুলো আমরা তৈরি করছি। শিল্পায়ন এবং নগরায়ন, এগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণ আমরা বলতে পারি। এগুলো মানুষের তৈরি। আমরা এতক্ষণ দেখলাম কারণ। এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করব। এই যে জলবায়ু পরিবর্তন হয়, আমাদের উপর কি প্রভাব পড়ে সেগুলো আমরা একটু দেখব। দেখে আমরা শেষে তালিকাভুক্ত করে আমরা সেটা আলোচনা করব। আমরা দেখলাম যে জলবায়ু পরিবর্তনের কারণ তো মানুষের কারণে হয়, কিছু প্রাকৃতিক কারণে হয়। এই যাই হোক, কিন্তু আমাদের জন্য তো ক্ষতিকর। সেই প্রভাবটা কি, সেই প্রভাবগুলো আমরা দেখি চিত্রে। এই চিত্রে দেখলাম যে এখানে ব্যাপক অতিবৃষ্টি হতে পারে, অনেক বন্যা হতে পারে ঘন ঘন, যে সেগুলোর জন্য আমরা যে প্রতিরোধ করব, গাছপালা কেটে ফেললে আবার দেখা যায় সেই প্রতিরোধ করার যে প্রাকৃতিক যে পরিবেশ, সেটা নষ্ট হয়। বন কেটে গেলে সহজেই কিন্তু সেই বাতাস ভিতরে প্রবেশ করে, জলবায়ু পরিবর্তনের কারণে এগুলা বেশি হতে পারে। যেমন আমাদের যদি সুন্দরবন না থাকতো, তাহলে সকল বন্যা কিন্তু সরাসরি আমাদের দেশে আঘাত হানতো। তাহলে আমরা বৃক্ষ নিধন করলে পরিবেশ যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের বন্যা যদি বেশি হয়, তাহলে আমাদের পরিবর্তনে যে হবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না। তাহলে অনেক বৃষ্টি অতিবৃষ্টি হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, অথবা বন্যাও ঘন ঘন হতে পারে। এই ক্ষেত্রেও মানুষের এবং প্রাকৃতিক কিছু কারণ রয়েছে, যেগুলো আমাদের প্রভাব বিস্তার করে এবং আমাদের প্রস্তুত থাকতে হয় মোকাবেলা করার জন্য। এখানে দেখো আপনারা দেখতে পারেন যে এখানে খটখটে শুকনা চৌচির হয়ে গেছে মাঠঘাট। এগুলো কিন্তু যদি পরিবর্তন হয়, আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা আমাদের দেশে আছে, সেই তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলে, তাপমাত্রা বেশি হয়ে গেলে আমরা, অথবা বৃষ্টি কমে গেলে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই যে খটখটে চৌচির হয়ে যাওয়া, অনেকটা মরুকরণ হয়ে যায়, সেটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে আমাদের দেশে। আমরা জানি গত 2 বছর কিন্তু বৃষ্টিপাত ব্যাপক হারে কম হয়েছে দেশে। তো আমাদের জন্য একটু হুমকি। জলবায়ু পরিবর্তন রক্ষা করতে গেলে যেগুলো করা দরকার, সেটা আমাদের করা দরকার। আমরা এখানে এই প্রভাবগুলো দেখছি চিত্রে এবং বুঝতে চেষ্টা করছি আসলে কি হচ্ছে, যা আমরা চোখের সামনে দেখি না, বাস্তবে আমরা এই চিত্রে এই জিনিসগুলো প্রত্যক্ষ করি। হয়তো গ্রামের লোকেরা দেখে, কিন্তু শহরের লোকেরা এই চিত্রগুলো তো চোখে পড়ে না। আমরা এই চিত্রগুলো দেখে বুঝলাম। এবং এখানে আমাদের যদি জলোচ্ছ্বাস হয়, সেক্ষেত্রে যে অথবা আমরা এই শুধু জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের কারণে না, আমরা যে উত্তরে যে প্লাবন, অতিবৃষ্টি হয় অন্য দেশে, পাহাড়ি অঞ্চলে, সেই পানি যখন নেমে আসে, তখনও কিন্তু পানি বেড়ে একবার রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মানুষের ঘরবাড়িও তলিয়ে যেতে পারে। এখানে গাড়ি, যে বড় উঁচা রাস্তা, সেখানেও কিন্তু পানি উঠে গেছে, আমরা দেখতে পাই। তাহলে এটা কিন্তু জীবনযাত্রায় ব্যাপক কুপ্রভাব পড়ে। তো জলবায়ু পরিবর্তনের অনেক প্রভাব আমাদের সমাজে রয়েছে, যা আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করে। শুধু না, জাতীয় উৎপাদনের সমস্যা হয়, জাতীয় আয়ের ক্ষেত্রে সমস্যা হয়, এবং সেক্ষেত্রে অভাব দেখা দেয়, এবং মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা সেই মোকাবেলা করতে চেষ্টা করি।
তো এই যে অবস্থাগুলো সেগুলো কিন্তু মূলত জলবায়ু পরিবর্তনের কারণে আমরা করছি এবং প্রাকৃতিক কারণে হচ্ছে, কিন্তু এগুলো তো আমাদের অবশ্যই সচেতন না হলে মোকাবিলা করতে পারবো না। তো এখানে একটি চিত্র দেখছি যে আসলে কোনো কোনো স্থানে দেখা যায় যে কাজ নেই, মাঠ খটখটে শুকনো হয়ে গেছে, সেখানে কাজ নেই, খেতে কাজ করা যায় না তাদের, ফলে তারা কি করুণ অবস্থায় জীবনযাপন করতে তারা বাধ্য হয় মানুষ। তো এই যে এইটা প্রভাবে মানুষের কিন্তু দারিদ্র্য দেখা দেয়, মানুষের ব্যাপক দারিদ্র্য দেখা, চরম দারিদ্র্যের শিকার হয়, তারা মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারে না। অসহায় মানুষের অবস্থা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা চরম প্রভাব আমরা এখানে প্রত্যক্ষ করছি, যেগুলো আসলে এই আমাদের ভোগাচ্ছে। তো জলবায়ু পরিবর্তন কিভাবে কমিয়ে আনা যায়, আমরা পুরোটা পারবো না, কিছু প্রাকৃতিক কারণ তো রয়েছে, কিন্তু আমরা সচেতন হতে পারি, তাহলে কিন্তু এই প্রভাব থেকে আমরা কম প্রভাবিত হব। আর যদি সমস্যা হয় তা আমরা মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারবো। এই ছেলের যে পুষ্টিহীনতার শিকার হচ্ছে দারিদ্র্যের কারণে, অল্প তারা যে পরিমাণ খাবার দরকার সেখানে পাচ্ছে না, গায়ে পোশাক নেই, মৌলমানবিক চাহিদা পূরণ হচ্ছে না, অর্থাৎ মৌলমানবিক চাহিদা পূরণ হচ্ছে না। জলবায়ুর যে পরিবর্তন, যেখানে উৎপাদন নেই সেখানে দারিদ্র্য দেখা দিচ্ছে, পরবর্তীতে দেখছি স্বাস্থ্যহীনতা বা পুষ্টিহীনতা দেখা যাচ্ছে, এবং মৌলমানবিক চাহিদা পূরণ হচ্ছে না। সবগুলোই কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড হয়ে গেছে। জলবায়ু যেহেতু অর্থনৈতিক বিপর্যয়ের দিকে, অর্থনৈতিক সমস্যা পরিলক্ষিত হয়, আর সেই প্রভাবটা দরিদ্র ব্যক্তি যারা আছে তাদের উপর কিন্তু আরও বেশি প্রভাব পড়ে। যে কারণেই জলবায়ু পরিবর্তন বিষয়ে এত আলোচনা হয়, আমরা ইংরেজিতে যেটাকে বলি ক্লাইমেট চেঞ্জ। তো এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী সচেতন হওয়া দরকার। তো আমরা এক নজরে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো দেখি, ঝড় ও জলোচ্ছ্বাস, লবণাক্ততা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতা, খরা, কৃষিতে বিপর্যয়। তা আমরা জানি খরা যদি বেশি হয় তাহলে তো অবশ্যই কৃষিতে বিপর্যয় হবে, অতিবৃষ্টিতেও কৃষিতে বিপর্যয় হবে, আর সেক্ষেত্রে উৎপাদনও কমে যাবে, এবং উৎপাদন কমে গেলে আমরা জানি দারিদ্র যে ব্যাপক হারে বৃদ্ধি পাবে, ফলে মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ হবে না। এগুলো কিন্তু সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। সেই প্রভাবগুলো আমাদের জানা দরকার, যে আসলে আমরা বলছি কেউ হয়তো ভালো থাকে, কলকারখানা তৈরি করে, আবার কেউ যে গাছ কেটে বন উজাড় করে, কিন্তু এটা তো কর্তৃপক্ষের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো লক্ষ্য করতে হবে। একটা দেশের যদি 25% যদি বনভূমি থাকে, যে তাদের যে আয়তন তার তুলনায়, তাহলে সেটা মোটামুটি ভালো। আমাদের তো সেই পরিমাণ নেই। তো আমাদের সেই পরিমাণ বৃক্ষ থাকতে হলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। সেইগুলো যদি আমরা না করি তাহলে তো আসলে আমাদের জলবায়ু পরিবর্তন আমরা রক্ষা পাবো না, এবং এর প্রভাবটা কিন্তু সব জায়গায় পড়বে। যেখানে 5টি প্রভাব বলা হয়েছে সবগুলোতে কিন্তু জলবায়ুর পরিবর্তনেরই একটা কুপ্রভাব আমরা বলতে পারি। তা আমরা যারা সমাজ সচেতন জনগণ আছি, তারা আমরা এই প্রতিরোধের জন্য যে সরকার যে পরিকল্পনা গ্রহণ করছে, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা বৃক্ষ কর্তনের ব্যাপারে, যে একটা কাটলে আমরা যেন 5টা লাগাই, এই চিন্তা আমাদের থাকতে হবে। আর একেবারে একধারে সকল গাছ কেটে ফেললাম, তাহলে পরিবেশের কিন্তু ব্যাপক প্রভাব হবে, সেখানে তাপমাত্রা বেড়ে যাবে, সেখানে আমাদের প্রয়োজনীয় যে অক্সিজেন, সেই অক্সিজেন আমরা পাবো না, ফলে কিন্তু মানুষ শরীরের উপর প্রভাব পড়বে। এবং সেক্ষেত্রে আমাদের কি জলবায়ু পরিবর্তনের আবাসন সংকট হয়, কারণ লবণাক্ত পানি যদি ভিতরে প্রবেশ করে তাহলে মানুষ সেখানে থাকতে পারে না। আবার শহরে যখন ঘরবাড়ি বেশি, মানুষ যখন বেশি চলে আসে, তখনও দেখা যায় আবাসন সংকট দেখা দেয়। শুধু না, আসলে যে ঘরবাড়ি তৈরি করা, সেগুলো কিন্তু ভালো পরিবেশে, জলবায়ু যেখানে সমভাবাপন্ন, আরামদায়ক, সেখানে মানুষ থাকতে চায়। আমরা বলছি যে এই সমস্যার কারণে দারিদ্র্য দেখা দেয়, কারণ কৃষিতে বিপর্যয় হচ্ছে,
কৃষি বিপর্যয় হলে চাষের দারিদ্র্য দেখা দেবে, স্বাস্থ্যহীনতা দেখা দেবে অর্থাৎ পুষ্টিহীনতা দেখা দেবে, নিরাপদ পানির সংকট দেখা দেবে, মানব মৃত্যুর হারও বেড়ে যাবে। আমরা দেখি যে যদি লবণাক্ত পানি মানুষের লোকালয়ে চলে আসে তাহলে কিন্তু নিরাপদ পানি পাওয়া যাবে না, পুকুর ঘাটে সব লবণাক্ত পানি ঢুকে যাবে। আরেকটা হচ্ছে যে আমরা যে নলকূপ ব্যবহার করি, এত বেশি ব্যবহার করি অপরিকল্পিত, ঘরে ঘরে নলকূপ, ফলে দেখা যায় যে পানির স্তর কিন্তু নেমে গেছে, তা নিরাপদ পানি পাওয়া শহরে এখন কঠিন হয়ে গেছে। তো আর এই সমস্ত কিছু আমরা দারিদ্র্য বলি, নিরাপদ পানি সংকট বলি, মৌলমানবিক চাহিদা পূরণের যে পূরণ হচ্ছে না, সেই কারণে সর্বশেষ অবস্থাটা কি মানব মৃত্যু বেড়ে যায়, অর্থাৎ অল্প বয়সী মানুষ মারা যায়। আবার আমরা জানি যে কীটনাশক ব্যবহার করি, কীটনাশকের ফলে যে খাবারগুলা খাই, আবার ভেজাল দ্রব্য খাই, কলকারখানা, নানা রকম বিষয় আছে, আমরা সমস্ত কিছুই কিন্তু মানব মৃত্যুর জন্য দায়ী। তো এখন জলবায়ু পরিবর্তনের কারণ যেগুলো হয় সেই কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেই কারণগুলো যেন না ঘটে সেইটাই আমাদের লক্ষ্য করতে হবে। যেমন কীটনাশক আমরা ব্যবহার না করে আমরা এটা কিন্তু বিকল্প পন্থায় ব্যবহার করতে পারি, বৈজ্ঞানিক পন্থায় আমরা ওই যে ক্ষতিকর কীট দূর করতে পারি। আমরা যে বৃক্ষ কর্তন সেটাও কিন্তু নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। এই সব চিন্তাভাবনা করতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমরা এই বিষয়ে আমরা কি বলতে পারি যে মৌলমানবিক চাহিদা পূরণ যাই বলি, জলবায়ু পরিবর্তনের কারণে এগুলা সংঘটিত হতে পারে। তো জলবায়ু কি এবং জলবায়ু পরিবর্তনের ধারণা এবং কারণ ও প্রভাব এগুলো আমরা পড়লাম। তো সে আলোচনা শেষে আমরা বুঝতে পারলাম যে জলবায়ু পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ একটি আলোচ্য বিষয়। এগুলো আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর প্রভাবটা কি এবং কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। এগুলো যদি আমরা জানতে চাই তাহলে কয়েকটি বই আছে এখানে, ডক্টর আব্দুর রাজ্জাক স্যারের বই সমাজকরণ প্রথম পত্র এবং মাহফুজুর রহমান সরকার স্যারের বই সমাজকরণ প্রথম পত্র এবং প্রফেসর মোহাম্মদ আতিকুর রহমান স্যারের বই সমাজকরণ প্রথম পত্র, এই বইগুলো আছে। এবং কিছু বই পত্রিকা বা ইন্টারনেটে তোমরা সার্চ করে কিন্তু সর্বশেষ যে ডাটাগুলো তোমরা পেতে পারো। তাহলে এভাবে তোমরা তোমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে, সচেতন হতে পারবে। তাহলে আমরা জলবায়ু পরিবর্তনে আমাদের যে ভূমিকা সেগুলো পালন করতে পারবো। তো সকলকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কন্টেন্ট দেখলাম, সেই কন্টেন্টে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জলবায়ু কি মূলত এবং জলবায়ুর পরিবর্তনের কারণ কি, এটার প্রভাব কি, সে বিষয়ে আমরা জানতে পারলাম। তো আমরা যদি এখন সচেতন না হই এবং কার্যকরী পদক্ষেপ না রাখি তাহলে এই যে আমাদের বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে সেই থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেজন্য আমাদের সকলের সচেতন হওয়া উচিত। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।